নমস্কার, আমি সাম্য। আপনারা দেখছেন ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ। আজকের শিরোনামে, শতবর্ষ পরেও উজ্জ্বল মোহর দীপ্তি, শ্রদ্ধায় স্মরণে বিশ্বভারতীর অনুষ্ঠান। বলিষ্ঠ অভিনয় সত্যান্বেষী করিনা, কেমন হলো দ্য বাকিংহাম মার্ডার্স? আজকের সংবাদ সংকেত। মঙ্গলবার 12 নভেম্বর 86 বছর বয়সে সকাল 8:50 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাট্যকার মনোজ মিত্র। তিনি চক ভাঙা মধু, অবসন্ন প্রজাপতি, নীলা, মৃত্যুর চোখে জল, সিংহদ্বার, ফেরা ইত্যাদি নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন। চলচ্চিত্রেও তিনি অপরাজিত। বাঞ্ছারামের বাগান ছবি ছাড়াও তিনি তপন সিংহ, তরুণ মজুমদার, বাসু চট্টোপাধ্যায়ের একাধিক ছবিতে এবং সত্যজিৎ রায়ের পরিচালনায় গণশত্রু ও ঘরে বাইরেতেও তার অভিনয় মনে থাকবে বহুদিন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবার বিশ্বমঞ্চে 3 বছর বয়সী অনিশ সরকারের উজ্জ্বল উপস্থিতি নজর কাড়ছে সবারই। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং টানা 11 বছর বিশ্বের 1 নম্বরে থাকা দাবাড়ু কার্লসেন, বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দর মতো খ্যাতনামা দাবাড়ুরাও হতবাক অনিশের এই অবিশ্বাস্য প্রতিভা দেখে। বাংলার প্রথম গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার ছাত্র সে। 3 বছরেই তার রেটিং পয়েন্ট 1550। নেচার পত্রিকার সম্প্রতি একটি গবেষণায় জানা যাচ্ছে, দেহের অন্যান্য কোষেও স্মৃতি ধরে রাখা যেতে পারে। সেই কোষও শিখতে পারে নতুন কিছু। মস্তিষ্কের কোষের এই ধর্ম মানুষের শরীরের অন্যান্য কোষে কিভাবে কাজ করে সেটাই পরীক্ষা করে দেখছেন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের জীববিদ্যার ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট প্রফেসর নিকোলাই ভি কুকুশকিন এবং সেন্টার ফর নিউরাল সায়েন্সের প্রফেসর টমাস কারু। আসছি বিস্তারিত সংবাদে। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে যার নাম একসঙ্গে উচ্চারিত হয়, স্বয়ং রবীন্দ্রনাথের কাছেই যার তালিম, 100 বছর পেরিয়ে গেলেও তিনি আজও বাঙালি মননে এবং রবীন্দ্রসঙ্গীতের ইতিহাসে অমলিন। কণিকা বন্দ্যোপাধ্যায়। 10 নভেম্বর লিপিকা প্রেক্ষাগৃহে বিনয় ভবন, বিশ্বভারতী ও কণিকা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে কণিকা বন্দ্যোপাধ্যায় শতবর্ষ পরে শীর্ষ অনুষ্ঠানটি সমৃদ্ধ হয়েছিল কিংবদন্তি এই শিল্পীর প্রতি শ্রদ্ধাঞ্জলিতে। রইল সেই অনুষ্ঠানের কিছু ঝলক। যে পথ দিয়ে যেতেছিলেম ভুলিয়ে দিল তারে, আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে। অন্ধকার নয়, সেই সময়টা ছিল শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রমের এক স্বর্ণোজ্জ্বল অধ্যায়। আর সেই আশ্রমে এক ঝড় বৃষ্টির দিনে ভিজে গিয়ে আশ্রয় খুঁজতে এসে এক কিশোরী বালিকা সাক্ষাৎ পেয়েছিল তার জীবন পথের আদর্শের। ঋষি প্রতিম সেই মানুষটি সেদিনে সেই বালিকাকে প্রথম আলাপেই জিজ্ঞাসা করেছিলেন সে গান জানে কিনা। তাঁর দূরদৃষ্টিতে সেই মুহূর্তেই তিনি বুঝতে পেরেছিলেন তাঁর রচিত গানগুলির কথায় যে দীপ্তি আছে তা অনাগত সময় ধরে বিচ্ছুরিত হবে যে সুরের আলোক কণিকায়, সেই কণিকাই হল ওই কিশোরী বালিকা। রত্নসন্ধানের পর তার ঔজ্জ্বল্যকে আরও পরিস্ফুরিত করে তুলতে আশ্রমগুরু তাই নিজেই দায়িত্ব নিলেন কণিকাকে সঙ্গীত অনুশীলন প্রদানের জন্য। শিল্পাচার্য অবনীন্দ্রনাথ ঠাকুর কণিকা বন্দ্যোপাধ্যায়কে বলতেন আকবরী মোহর, কারণ মোগল যুগে সম্রাট আকবর যে মোহর চালু করেছিলেন সেটি তার পূর্ববর্তী সম্রাট দ্বারা প্রচলিত মোহরগুলি থেকে একেবারেই আলাদা ও সমৃদ্ধ রাজশক্তির প্রতীক। তেমনি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং অনুশীলন প্রদান করে কণিকা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে শিল্পী সত্তাকে বিকশিত করে তুলেছিলেন তা ছিল একেবারেই অভিজাতপূর্ণ ও অনন্য।
রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি কণিকা তার সঙ্গীত জীবনের শুরুতে যাদের কাছ থেকে প্রশিক্ষণ লাভ করেছিলেন তারা হলেন ইন্দিরা দেবী ও দীনেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী সময়ে কণিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীত গুরু হয়েছিলেন বিশ্বভারতীর রসায়নের অধ্যাপক শৈলজারঞ্জন মজুমদার। 1924 সালের 12ই অক্টোবর কণিকা বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন বাঁকুড়া জেলার সোনামুখী গ্রামে। বাবা সত্যচরণ মুখোপাধ্যায় ছিলেন রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায়ের সহকারী ও বিশ্বভারতী গ্রন্থাগারের কর্মী। শৈশব থেকেই কণিকা বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের সৃষ্টিশীল পরিবেশের সাথে নিজেকে সম্পৃক্ত করে তুলেছিলেন। তবে তার সমাদর ছড়িয়ে পড়েছিল শান্তিনিকেতনের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের দরবারে। 1937 সালে কলকাতার ছায়া সিনেমা হলে বর্ষামঙ্গলের অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে গাইলেন 13 বছরের কণিকা। এটি ছিল তার প্রথম মঞ্চ পরিবেশনা। 1938 সালে রবীন্দ্রনাথের উদ্যোগে কলকাতার হিন্দুস্তান রেকর্ডস কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে প্রথম রবীন্দ্রগানের রেকর্ডটি প্রকাশ করেছিল। মনে কি দ্বিধা রেখে গেলে চলে এবং না 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 ডাকবো না, এই দুটি গানের রেকর্ড সেই সময় কণিকাকে তুমুল জনপ্রিয়তা এনে দিয়েছিল। কলকাতার ঘরে ঘরে পরিচিতি পেল শান্তিনিকেতনের এই সুরসাধিকা। এরপর ক্রমশ খ্যাতির শীর্ষে পৌঁছে গেলেন কণিকা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর 1943 সালে আকাশবাণীতে নিয়মিত শিল্পী হিসাবে যোগ দিয়েছিলেন। পরবর্তী সময়ে পরিচালনা করেছেন আকাশবাণীর রবীন্দ্রসঙ্গীত শিক্ষার আসর। 1943 সালেই তিনি বিশ্বভারতীতে সঙ্গীত ভবনের অধ্যাপিকা হিসাবে যোগদান করেছিলেন। এবছর তাঁর জন্মশতবর্ষ পালনে গত 10ই নভেম্বর বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে বিশ্বভারতীর বিনয় ভবন ও কণিকা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে গানে কবিতায় শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। কথায় ও গানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্যা উত্তরসূরি রেজওয়ানা চৌধুরী বন্যা, সঙ্গীতশিল্পী শ্রীকান্ত আচার্য, আবৃত্তিকা সৌমিত্র মিত্র ও ব্রততী বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টরা। এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন। বিনয় ভবন বিশ্বভারতীর পক্ষ থেকে স্বাগত ভাষণ প্রদান করেন অধ্যক্ষ সমীরণ মণ্ডল। কণিকা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে বক্তব্য রাখেন সংস্থার সম্পাদক প্রিয়ম মুখোপাধ্যায়। শতবর্ষ পরেও আপামর শ্রোতাকে মুগ্ধ করে রাখে কণিকা বন্দ্যোপাধ্যায়ের গান। রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি গেয়েছিলেন অতুল প্রসাদেরও গান। বাংলা ছায়াছবিতে তাঁর গাওয়া রবীন্দ্রসঙ্গীত প্লেব্যাক হয়েছে। তরুণ মজুমদারের পরিচালিত নিমন্ত্রণ ছবিতে দূরে কোথায় দূরে দূরে, হিরেন্নাক পরিচালিত বিগলিত করুণা জাহ্নবী যমুনা ছবিতে আনন্দধারা বহিছে ভুবনে গানগুলি কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে অবিস্মরণীয় হয়ে আছে। 1970 সালে এই গানটির জন্য তিনি BFJA পুরস্কার পেয়েছিলেন। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান 1979 সালে। 1986 সালে পদ্মশ্রী ও 1997 সালে বিশ্বভারতী তাকে দেশিকোত্তম উপাধি প্রদান করে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, জীবনের 80 বছর পর্যন্ত চাষ করেছি অনেক, সব ফসলই যে মরাইতে জমা হবে তা বলতে পারি নে, তবে সবচেয়ে স্থায়ী হবে আমার গান, এটা জোর করে বলতে পারি। আর কালের পথে কবির এই বিশ্বাসের দর্শনকে আজীবন সুরের মালা পরিয়েছেন যিনি, সেই সুরসাধিকা কণিকা বন্দ্যোপাধ্যায় মনে করতেন রবীন্দ্রনাথের গান তিনি গাইতেন না, নিবেদন করতেন, যেন রবীন্দ্রনাথ তাকে দিয়ে গানগুলি গাইয়ে নিয়েছেন। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। খুন, রহস্য আর করিনা কাপুর, এই হানসাল মেহতার বাকিংহাম মাদার্স সিনেমার মূল ভিত। এর মধ্যে আবার রয়েছে ব্যথার গল্প, এর মধ্যে আবার রয়েছে এক লুকোনো ব্যথার গল্প যা কর্তব্যের আড়ালে চাপা পড়ে থাকে, আবার একাকিত্বের প্রশ্রয় পেয়ে ফুলে ফেঁপে ওঠে। এই দোলাচলের মধ্যে কত নম্বর পেল সিনেমাটি, চলুন দেখে নেওয়া যাক আজকের মুভি রিভিউ পর্বতে।
হিন্দি আর ইংলিশ, অর্থাৎ হিন্দি ও ইংলিশ মিশিয়ে এই দুই ভাষাতেই মুক্তি পেয়েছে দ্য বাকিংহাম মার্ডার্স। করিনা কাপুরের জশমিত ওয়ামরা ওরফে জ্যাজ চরিত্রটিতে কেট উইন্সলেট অভিনীত মেয়র অফ ইস্ট টাউন সিরিজের ছাপ রয়েছে। পরিচালক হানসল শুধু এইচবিওর ওয়েব সিরিজের ভাবটুকু নিয়েছেন, তবে গোটা গল্প নতুনভাবে সাজিয়েছেন চিত্রনাট্যকার অসীম অরোরা, রাঘব রাজ কক্কর ও কশ্যপ কাপুর। ছবিতে জ্যাজ ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ পুলিশ। দুষ্কৃতী আক্রমণে নিজের ছোট্ট ছেলেকে হারায় সে, দোষী শাস্তিও পায়, কিন্তু জ্যাজের মনে তীব্র যন্ত্রণা। এই যন্ত্রণা থেকে নিস্তার পেতেই সে ট্রান্সফার নেয়, কিন্তু মনের ভিতরে যে ব্যথা শলাকার মতো বিঁধে রয়েছে তার থেকে পালানো অত সহজ নয়। নতুন জায়গায় যাওয়ার সঙ্গে সঙ্গেই জ্যাজের কাছে ইশমিত নামের এক কিশোরের নিখোঁজ হওয়ার মামলা আসে। একটি গাড়ির মধ্যে ইশমিতের মৃতদেহ উদ্ধার হয়। কে খুন করেছে ইশমিতকে? এই প্রশ্নের উত্তর পেতে মরিয়া জ্যাজ। একই সঙ্গে তার নিরন্তর লড়াই চলতে থাকে নিজের সঙ্গে। জ্যাজের চরিত্রে করিনা কাপুর অনবদ্য, বলতে গেলে তিনি এই সিনেমার প্রাণভোমরা। কখনো ক্ষুরোধার মস্তিষ্কের পুলিশ অফিসার, আবার কখনো ছেলের রক্তমাখা টি শার্ট বুকে আগলে রাখা মা। দুই চরিত্রই অত্যন্ত নিপুণভাবে ক্যামেরার সামনে ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী। পুলিশ প্রধান হিসেবে কিংসম্যান খ্যাত কিথ অ্যালেন মানানসই। বাকি অভিনেতাদের অভিনয়ও সাবলীল। এর পাশাপাশি যার কথা বলা যায় তিনি রণবীর ব্রার। সেলিব্রিটি শেফ, কিন্তু অভিনয়টাও বেশ ভালো করেন, তবে শেষটা একটু তাড়াতাড়ি হয়ে গেল। অবশ্য ছবির পরতে পরতে রহস্যের টানটান রোমাঞ্চ বজায় রাখতে সক্ষম হয়েছেন পরিচালক হানসল মেহতা। বলতে গেলে বেশ ভালোভাবেই অনেক নম্বর নিয়ে পাশ করেছে দ্য বাকিংহাম মার্ডার্স। আজকের খবরে পর্যন্তই। চোখ রাখুন ব্রততী পরম্পরার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। নমস্কার।